শ্রাবণ মাসের প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যেই অরিন্দম, সুমন এবং অর্ণব তিন ভাই বিয়ে করে বাড়িতে তিন বউকে নিয়ে আসে। কিন্তু নতুন বউ-বর গাড়ি থেকে নামতে না নামতেই বৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এতে করে তারা প্রত্যেকেই পা থেকে মাথা পর্যন্ত পুরোপুরি ভাবে ভিজে যায়। তিন বউ বাপের বাড়ি থেকে ব্যাগে করে যেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসে সেগুলো মোটামুটি অর্ধভেজা হয়ে যায়। সেই বৃষ্টির মধ্যেই সুচরিতা দেবী তার তিন বৌমাকে বরণ করে ঘরে তোলে। আচ্ছা, আপনাদের ঘরগুলো কোন দিকে? আমরা তো সবাই একেবারে কাক ভিজা হয়ে গেছি। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আগে আমাদের জামা কাপড়গুলো চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। মা, আপনি একটু ঘরগুলো দেখিয়ে দিন না। নতুন বৌমার মুখে এমন কথা শুনি সুচিত্রা দেবী এবং বিশ্বনাথ বাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে ওঠে। না মানে, আসল কথাটা তো তোমাদের বলা হয়নি। এই দুর্যোগের দিনে আমাদের একটু ঘর নিয়ে সমস্যা হয়ে গেছে, তাই তোমাদের তিনজনকে আলাদা আলাদা ঘর দিতে পারবো না। এ তুমি কি কথা বলছো মা? আমাদের নতুন দোতলা তিনতলার ঘরগুলো তো তৈরি হয়ে গেছে, তাহলে আমার রুম নিয়ে সমস্যা কোথায়? তৈরি তো অবশ্যই হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে বলে না, মানুষ এক ভাবে আর ঈশ্বর এক ভাবেন। আমাদের এই বাড়িটা তো প্রায় 100 বছরের পুরানো। আজ সকালে মুষলধারা বৃষ্টির পর তোদের ওপরের দুটো ঘরের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ড্রেনেজ আটকে পশ্চিম দিকের দেওয়ালে সিপেজ হয়ে জল ঢুকছে। ইঞ্জিনিয়ার বাবু এসে সোজা বলে গেছেন, বর্ষার ওপরের দুটো ঘরে থাকা মানে একদম মাথার উপর ছাদ ভেঙে পড়া, বুঝেছিস? এমন কথা শুনে তিন বৌমা ভয়ে আটকে ওঠে। এ আপনি কি বলছেন বাবা? ছাদ ভেঙে পড়বে? তাহলে আমরা থাকবো কোথায়? তাই তো বলছি বাছা, পুরো বাড়ির মধ্যে এখন একটাই মাত্র নিরাপদ, শুকনো আর সম্পূর্ণ বড় ঘর খালি আছে। একতলার ওই দক্ষিণ মহলের বড় ঘরটা। ওয়েট, একটাই ঘর? ইউ মিন টু সে আমরা তিনটে কাপল একসঙ্গে একটা ঘরে থাকবো? এ কেমন কথা? দিস ইজ সো উইয়ার্ড। না, তোমাদের 6 জনকে একসঙ্গে এক ঘরে থাকতে দেওয়া হবে না। ছেলেরা আজকে রাতে বাইরের বড় হলে শুয়ে পড়ুক, আর তোমরা তিন যা একসাথে গিয়ে দক্ষিণ মহলের ঘরে গিয়ে থাকো। যতদিন না বৃষ্টি পুরোপুরি থামছে, আমরা তো উপরের ঘরগুলো সারাই করাতে পারবো না। তোমরা কয়েকটা দিন একটু কষ্ট করে মানিয়ে নাও। এমন কথা শুনে নতুন তিন বৌমার কিছু করার থাকে না। প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই তারা অত্যন্ত নিরাশ হয়ে পড়ে, আর বাধ্য হয়ে তিন বউ এক ঘরে থাকতে চলে যায়। কিন্তু তারা তিন বউ একে অপরের কাছে পুরোপুরি অজানা ছিল। তারা যেহেতু তিন ভিন্ন পরিবারে মানুষ হয়, তাই স্বাভাবিকভাবেই তাদের মতামতের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। যেই ঘরে তাদের তিন বউকে থাকতে দেওয়া হয় সেখানে একটা বড় খাট, একটা সোফা ছাড়া অন্য কোনো কিছুই থাকে না। তিন বউ প্রথমে একে একে নিজেদের ভিজা জামা কাপড়গুলো ছেড়ে নেয়। এই শোনো, বাইরে কিন্তু অঝড় ধারায় বৃষ্টি পড়ছে, কাপড় বাইরে শুকোতে দেওয়া যাবে না। তাই এই ঘরের ভেতরেই ফ্যানের নিচে আমি দড়ি টাঙিয়ে দিচ্ছি। সবাই নিজের নিজের ভিজে জামা কাপড়গুলো এখানে শুকাতে দাও। এই বলে অনন্যা ঘরের মাঝখান বরাবর দড়ি খাটিয়ে সেখানে নিজের বিয়ের শাড়িটা মেলে দেয়। যা দেখে রিনা নিজের ভারী লেহেঙ্গাটা নিয়ে এসে অনন্যার শাড়ির একদম উপরে চেপে ঝুলিয়ে দেয়। যা দেখে অনন্যা খুব রেগে যায়। এটা কি হলো রিনা? তোমার জলঝরা ভারী লেহেঙ্গা আমার দামি ঢাকা শাড়ির গায়ে চাপিয়ে দিলে। আমার শাড়িতে তোমার লেহেঙ্গার লাল রং লেগে যাবে। সরাও এখান থেকে। ও প্লিজ, বর্ষাকালে এত বাজবিচার করলে চলে না। একটু রং লাগলে ধুয়ে যাবে। সবকিছুতেই অত খুঁতখুঁতে স্বভাব ভালো নয়। এভাবে প্রথমেই অনন্যা এবং রিনার মধ্যে ঝামেলা বেঁধে যায়। অন্যদিকে তানিয়া জামা কাপড় শুকানো নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না, কারণ সে তখন ফোনে রিলস ভিডিও করতে ব্যস্ত থাকে। তাই অনন্যা এবং রিনার চিৎকারে সে খুব বিরক্ত হয়ে বলে, ওফো, তোমরা দুজনে দয়া করে থামবে। আমি ফোনে ব্যাকগ্রাউন্ডে রিমঝিমগিরি সাওয়ান গানে বর্ষার রিল ভিডিও বানাচ্ছি, আর তোমাদের কাপড় টাঙানো ঝগড়া ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয়ে গেল। জাস্ট রাবিশ। তোমরা এই ঘরে এসে ঘরটাকে তো একেবারে বস্তি বাড়ি বানিয়ে ফেললে। চারিদিকে জামা কাপড় মেলে দিয়েছো, পুরো ব্যাকগ্রাউন্ডটা বেকার হয়ে গেল। আমি এবার ভিডিও বানাবো কি করে? তানিয়ার এমন কথা শুনে অনন্যা এবং রিনা দুজনেই খুব রেগে যায়। তাই তারা দুজনেই তানিয়ার সামনে তেড়ে গিয়ে বলে, অসভ্য মেয়ে, ঘরে জামা কাপড় শুকানো নিয়ে সমস্যা হচ্ছে আর তোমার রিলসের ভূত মাথায় চেপেছে। বন্ধ করো ফোন। এটা তোমার পার্সোনাল রুম নয়, বুঝেছো? এই বর্ষার মধ্যে আমাদের কয়েকদিনের জন্য এই ঘরে থাকতে দেওয়া হয়েছে। তুমি যখন তোমার পার্সোনাল রুম পাবে তখন যত ইচ্ছা ভিডিও বানাবে। যত সব নাটক। এমন কথা শুনে তানিয়া খুব রেগে যায়।
উফ, তোমরা যে কতটা হিংসুটে সেটার ডেমো তোমরা প্রথমেই দিয়ে দিলে। আমাকে একটু ভিডিও বানাতে দেখে তোমাদের সমস্যা হচ্ছে বলো? যাই হোক, ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলাই বেকার। জানি না কতদিন তোমাদের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হবে। এই বলে তানিয়া তার ব্যাগ থেকে একে একে জামা কাপড়গুলো বার করতে শুরু করে। প্রচন্ড বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে যাওয়ায় স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাই তানিয়া তার ব্যাগ থেকে বড় একটা হেয়ার ড্রায়ার বার করে। সেই হেয়ার ড্রায়ার দিয়ে প্রথমে সে তার চুলটা সুন্দরভাবে শুকিয়ে নেয় এবং সেই সাথে হেয়ার ড্রায়ার দিয়ে একে একে তার ভেজা জামা কাপড়গুলোও শুকিয়ে নেওয়ার চেষ্টা করে। যা দেখে রিনা বলে, এই তানিয়া, দেখো না, আমার চুলটাও একদম পুরোপুরি ভিজে গেছে। আমার তো আবার কোমর পর্যন্ত চুল। এই ভেজা চুল নিয়ে শুয়ে পড়লে প্রচন্ড মাথা ব্যথা করবে। তোমার হেয়ার ড্রায়ারটা দাও না, আমি একটু চুলটা শুকিয়ে নিই। আমাকেও একবার দেবে কেমন? তুমি কি সুন্দর তোমার শাড়িগুলো শুকিয়ে নিলে। আমি তো বাপের বাড়ি থেকে অনেক শাড়ি এনেছি। এই ঘরে শাড়িগুলো মেলে দেওয়ার মতো তো জায়গা নেই। তাই তোমার হেয়ার ড্রায়ারটা দিলে আমি একটু আমার শাড়িগুলো শুকিয়ে নিতাম আর কি। কেন আমি আমার হেয়ার ড্রায়ার তোমাদেরকে দেব কেন? এটা কিন্তু আমার পার্সোনাল হেয়ার ড্রায়ার। আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। কিছুক্ষণ আগেই তো তোমরা বললে এটা আমার পার্সোনাল ঘর নয়, তাই আমি রিল ভিডিও করতে পারবো না। তবে এটা তো আমার পার্সোনাল হেয়ার ড্রায়ার, এর উপর নিশ্চয়ই তোমাদের কোনো অধিকার নেই। আরে তুমি এভাবে রাগ করছো কেন? আমরা তো 3 বোনের মতো বলো। এখন জানি না কতদিন আমাদের এই একটা ঘরে থাকতে হবে। এই বর্ষার মধ্যে শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে তো কোনো লাভ নেই। নিজেরা একটু মিলেমিশে থাকলে আমাদের জীবনটা সহজ হবে। তুমি আমাদের হেয়ার ড্রায়ার দিয়ে উপকার করো, আমরা তোমাকে অন্য কাজে উপকার করব। এভাবে অনন্যা এবং রিনা দুজনেই হেয়ার ড্রায়ার বাড়ি বাড়ি চাইতে থাকলে তানিয়া তাদেরকে নিজের হেয়ার ড্রায়ার ব্যবহার করতে দেয়। এতে করে অনন্যা এবং রিনা দুজনেই খুব খুশি হয়। অনন্যা প্রথমে নিজের কয়েকটা শাড়ি ঝটপট করে হেয়ার ড্রায়ারের গরম হাওয়ায় বেশ কিছুটা শুকিয়ে নেয়। কিন্তু রিনা যখনই সেই হেয়ার ড্রায়ার নিয়ে নিজের চুল শুকোতে যায়, তখনই সেই হেয়ার ড্রায়ার থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, যা দেখে তানিয়া খুব চটে যায়। ইস, তোমরা বললে তোমরা নাকি আমার উপকার করবে। এই তাহলে তোমাদের উপকার? তোমরা কেমন পরিবার থেকে এসেছো? আমার তো এবার কেমন যেন সন্দেহ হচ্ছে। হেয়ার ড্রায়ার আগে কখনো চোখে দেখেছো? নিশ্চয়ই তোমরা উল্টোপাল্টা ভাবে ব্যবহার করেছো, সেই জন্য আমার হেয়ার ড্রায়ার নষ্ট হয়ে গেল। তানিয়ার এরকম কথা শুনি রিনা এবং অনন্যা খুবই রেগে যায়। তাই তারা দুজনে মিলে তানিয়ার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ বাইরে পর্যন্ত শোনা যায়। শেষ পর্যন্ত বাড়ির লোকেরা এসে 3 বৌমাকে কোনো রকমই শান্ত করে। কিন্তু অনন্যা এবং রিনা রেগে যাওয়ায় তারা তানিয়ার সঙ্গে কোনো কথা বলতে চায় না। অনন্যা দি, আমি আর তুমি কিন্তু খাটের উপর ঘুমাবো, কারণ এই বাড়ির ছোট বৌমা তো খুবই হাইফাই ফ্যামিলি থেকে এসেছে। আমাদের সঙ্গে এক খাটে অ্যাডজাস্ট করতে পারবি না, কোনো ঠিক নেই। আমরা হয়তো লাথি মেরে ঘুমের ঘোরে ওকে খাট থেকে ফেলেও দিতে পারি, তাই ও বরং সোফার উপর শুয়ে পড়ুক। কিন্তু এখন এই বর্ষাকালে তো মশার প্রচন্ড উপদ্রব হয়েছে, আর এই ঘরে একটাই মশারি আছে। তানিয়া মশারি ছাড়া কিভাবে ঘুমাবে? বাবা, দরদ যেন একেবারে উতলে উঠছে। তোমাদের মতো আমার ওই মশারির মধ্যে ঢুকে ঘুমানোর অভ্যাস নেই। আমি সোফাতেই ঘুমাবো, সেটা তো আগেই আমি ভেবে নিয়েছিলাম। তোমরা তোমাদের মশারিতে শুয়ে পড়ো, আমাকে আমার মতো ছেড়ে দাও। এই বলে তানিয়া সোফাতে শুয়ে পড়ে। অন্যদিকে অনন্যা এবং রিনা খাটের উপর মশারি টাঙিয়ে দুজন মিলে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তানিয়াকে প্রচন্ড পরিমাণে মশা কামড়াতে শুরু করে। মাঝে মধ্যে বাইরে থেকে 2-1টা ছোটখাটো পোকা মাকড়ও ঢুকে আসে। ঘ্যাম দেখিয়ে ওদেরকে তো বলে দিলাম আমি মশারির মধ্যে শোবো না, কিন্তু এখন তো আমাকে ভীষণ মশা কামড়াচ্ছে। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। বিয়ের আগে যদি জানতাম এরকম আমাদের 3 বউকে এক ঘরে থাকতে হবে, তাহলে আমি কিছুতেই এই বর্ষাকালে বিয়ে করতাম না। ভেবেছিলাম এই বর্ষাকালে বিয়ে করলে ব্যাপারটা খুব রোমান্টিক হবে, কিন্তু আমার তো সেই ভাবনায় বৃষ্টি পড়ছে। উফ, কি মশারি ভাই! তানিয়া মনে করে রিনা এবং অনন্যা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু নতুন জায়গায় রিনা এবং অনন্যারও কিছুতেই ঘুম আসতে চায় না। তাই তারা মশারির বাইরে বেরিয়ে এদিক ওদিক হাঁটাচলা করতে থাকে। তারা দুজনে খুব ভালো মতোই বুঝতে পারে মশার কামড়ে তানিয়া কিছুতেই ঘুমাতে পারছে না, যা দেখে তানিয়ার প্রতি তাদের দুজনেরই খুবই মায়া হয়। তানিয়া, আর রাগ করে থেকো না, তুমি মশারির মধ্যে চলো। খাটটা কিন্তু অনেক বড়, অনেক জায়গা ফাঁকা আছে। আমরা 3 জনই খুব ভালো মতোই ঘুমাতে পারবো। বেকার বেকার আমাদের উপর রাগ করে তুমি নিজেকে কষ্ট দিও না। কে বললো আমি নিজেকে কষ্ট দিচ্ছি? আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখানে খুব ভালো আছি। তোমরা যাও শুয়ে পড়ো। তাই তো দেখছি,
বারে বারে তুই নিজেকে শুধু চড় থাপ্পড় মারছিস। চারিদিকে অনেক মশা ঘুরে বেড়াচ্ছে, তুই মশারির মধ্যে চল, তা না হলে তোর ডেঙ্গু হবে একেবারে গ্যারান্টি। আর আমরা যেহেতু এখন 3 জন এক ঘরে থাকবো, তাই তোর ডেঙ্গু হলে কিন্তু আমাদেরও ডেঙ্গু হয়ে যাবে। ও, তোমরা শুধু নিজেদের কথা ভেবে আমাকে মশারির মধ্যে যেতে বলছো? আমাকে দেখে তোমাদের কোনো মায়া হচ্ছে না বলো? আরে না রে ছোট, তোকে মশার কামড় খেতে দেখে আমাদের সত্যিই খুব খারাপ লাগছে। ওই দেখ, বাইরে থেকে আবার একটা কোলা ব্যাঙ আসছে। কত বড় কোলা ব্যাঙ! তাড়াতাড়ি মশারির মধ্যে ঢুকে পড়। তানিয়া তাকিয়ে দেখে সত্যি সত্যি বাইরে থেকে একটা বড় কোলা ব্যাঙ ছুটে আসছে, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর চটপট এক লাফে খাটের উপর উঠে পড়ে। তানিয়ার এমন কীর্তি দেখে অনন্যা এবং রিনা দুজনেই খুবই হাসাহাসি করে। তাদেরকে হাসতে দেখে তানিয়াও হাসতে শুরু করে। এভাবে প্রথম দিন বর্ষাকালের মধ্যে এক ঘরে থাকতে গিয়ে ছোটখাটো খুনসুটির মধ্যে দিয়ে 3 বৌমার মধ্যে ভালো রকম বন্ধুত্ব হয়ে যায়। তারা প্রায় আরো 1 সপ্তাহ ধরে সেই ঘরেই থাকে, কিন্তু তাদের মধ্যে আর কোনো ঝামেলা হয় না। তারা নিজেদের মধ্যে হাসি মজা করতেই ব্যস্ত থাকে, যা দেখে বাড়ির লোকেরা খুবই খুশি হয়। একদিন, এই নাও তোমাদের 3 জনের উপরের ঘরের চাবি। তোমরা আজ থেকে নিজের নিজের আলাদা রুমে থাকতে পারো, আর কষ্ট করে তোমাদেরকে এক ঘরে থাকতে হবে না। আমরা তোমাদেরকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, পারলে আমাদেরকে ক্ষমা করো। আরে না না, এতে আবার কষ্টের কি আছে? আমাদের 3 জনের তো একটা ঘরে বন্ধুর মতো থাকতে খুব মজা লাগছে। আপনারা বললে আমরা পুরো বর্ষাকালটা একটা ঘরে কাটিয়ে দিতে পারবো। কিন্তু 1 মিনিট, আপনারা উপরের ঘরের কাজ কবে শুরু করলেন? 1 সপ্তাহ ধরে তো টানা বৃষ্টি পড়ছে। ওপরের সব ঘর একদম শক্তপোক্ত আর শুকনো আছে, কোনো পলেস্তারা খসেনি আর কোনো জলও পড়েনি। আমরা আসলে তোমাদের মিথ্যা কথা বলেছিলাম। এমন কথা শুনে অনন্যা, রিনা এবং তানিয়া খুবই অবাক হয়। হ্যাঁ রে মা, কারণটা আমি বলছি। তোরা 3 জন সম্পূর্ণ আলাদা আলাদা পরিবেশ থেকে এসেছিস, তোদের চিন্তা ভাবনা কালচার আলাদা। আমি যদি তোদেরকে আলাদা আলাদা ঘরে পাঠিয়ে দিতাম, তাহলে তোরা হয়তো সারা জীবন নিজের রুমে 4 দেওয়ালে আর নিজের স্বামীর গণ্ডিতেই আটকে থাকতিস। যাদের মধ্যে যে ভালোবাসা, যে সহমর্মিতা আর একতা থাকা দরকার, তা তৈরি হতে বছরের পর বছর সময় লেগে যেত। একদম ঠিক। বর্ষার এই দুর্যোগকে কাজে লাগিয়ে তোমাদের আমরা এক ঘরে বন্দি করেছিলাম, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, তোমরা ঝগড়া করো, আবার একসাথে কিভাবে মিলেমিশে থাকতে হয় সেটাও তোমরা শিখতে পারো। এমন কথা শুনে 3 বউ খুবই খুশি হয়। তারা মোটেও শাশুড়িমা কিংবা শ্বশুর মশাইয়ের উপর রাগ করে থাকে না, বরং খুশি মনে নিজের নিজের ঘরের চাবি নিয়ে তারা উপরে চলে যায়। কিন্তু এই বর্ষার মধ্যে 1 সপ্তাহ এক ঘরে থাকতে গিয়ে 3 বউয়ের মধ্যে যে ভালোবাসার বন্ধন তৈরি হয়, সেটা সারা জীবন একই রকম থেকে যায়। গড়িয়ার চৌরাস্তার মোড়ে আদ্রিতা দেবীর খুবই নামকরা পিৎজার দোকান ছিল। সকলের চাহিদাকে লক্ষ্য করেই দিনের পর দিন নিত্য নতুন পিৎজার ভ্যারাইটি বানিয়ে সেই সকলকে চমকে দিচ্ছিল। একদিকে আদ্রিতা দেবী যেমনই তার পিৎজার জন্য বিখ্যাত ছিল, ঠিক অপরদিকে তার একটা অন্য পরিচয়ও ছিল। তার দান ধ্যানে খুবই মন ছিল, আর সে খুবই বড় হৃদয়ের অধিকারী ছিল। আদ্রিতা দেবী দিনের পর দিন বহু হতদরিদ্রদের সাহায্য করেই থাকত। তাই সেদিন খবরটি পেয়ে কৌশিক নামে 10 বছরের ছোট বাচ্চাটি সেখানে এসেছিল। এই বাচ্চা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। কি হলো? কাউকে কিছু না বলেই ভিতরে কেন ঢুকে পড়ছিস? আমি খুবই গরিব কাকু, শুনেছি দিদিমণি গরিবদের সাহায্য করেন, তাই আমি এসেছি। আমি 3 দিন কিছু খাইনি কাকু, আমার খুব খিদে পেয়েছে। দেখ, তোর মতো এখানে রোজই শয়ে শয়ে লোক আসে, তুই প্রথম নয়। এর আগেও অনেকজন এসেছে, আর তারাও লাইনে আছে। যা গিয়ে ওদিকে লাইনে দাঁড়িয়ে পড়। যত সব, এই ম্যাডামের জন্যই এরকম হয়। মাঝে মাঝে কাস্টমারের চেয়ে ভিখারি বেশি হয়ে যায়। ডিসগাস্টিং। কিছুক্ষণ পর কৌশিক আদ্রিতা দেবীর সামনে যায় এবং তাকে বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি অনাথ, তাই আমি লোকের কাছে চেয়ে চেয়েই খাই। দয়া করে আমাকে কিছু খেতে দিন ম্যাডাম। আমার পিৎজা খেতে খুব ভালো লাগে, কিন্তু পয়সার জন্য খেতে পারি না। আমায় পিৎজা খেতে দিন না, অনেক খিদে পেয়েছে, দিন না পিৎজা খেতে। তুমি চুপ করো, তুমি কেঁদো না, আমি তোমাকে অবশ্যই পিৎজা খেতে দেব। আর কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি তো। আজ থেকে তুমি আমার কাছে আমার ছেলে হয়েই থাকবে। আমারও এই পৃথিবীতে কেউ নেই। আদ্রিতা দেবী কৌশিককে সকলের সম্মুখে নিজের ছেলের পরিচয় দেয়।
তার চোখের কোণ থেকে জল পড়তে থাকে, কারণ সে কৌশিকের মধ্যে তার মৃত ছেলে অন্তরীপের ছোঁয়া দেখছিল। তাই সে তাকে পিৎজা খেতে দেয় এবং পুরানো দিনের কথা মনে করতে থাকে। আসলে প্রথম থেকে আদ্রিতা দেবীর এরকম অবস্থা ছিল না। একসময় সে এত ধনীও ছিল না। সে তার ছেলে অন্তরীপকে নিয়ে যষ্টিপুকুরে বসবাস করত। অন্তরীপ একটি মেডিসিনের ফ্যাক্টরিতে অল্প বেতনেই কাজ করত। মা, মা, দেখো তোমার জন্য কি এনেছি। ডোমিনোজ থেকে সবচেয়ে ভালো পিৎজা মা, এক্সট্রা চিজ দিয়ে। সে তো জানি, কিন্তু এই উল্টোপাল্টা জিনিসে টাকা খরচ করলে চলবে না বাবা। আমাদের এই টাকাতেই সারা মাস চালাতে হবে। এটা তুই ভুলে যাস না অন্তরীপ। মা, তুমি চুপ করো তো। সব সময় শুধু এটা করো না, ওটা করো না, সেটা করো না। আজ আমার মাইনের দিন, আজ খাবো না তো কবে খাবো? দেখবে মা, আমি অল্প অল্প করে পয়সা জমিয়ে খুব বড় একটা পিৎজার দোকান খুলবো, আর সারা দিন মন ভরে পিৎজা খাবো। অন্তরীপ এরকমই ছিল। মাসের প্রথম দিকে সে পিৎজা নিয়েই আসতো। আদ্রিতা দেবী এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তার কাছে এক্সট্রা কোনো টাকা অবশিষ্ট না থাকায় সে অন্য কোনো সময়ে অন্তরীপকে পিৎজা কিনে খাওয়াতে পারত না। সবকিছু অল্প অল্প হলেও তাদের আনন্দ হাসিটা কিন্তু সীমাহীন ছিল, কারণ অন্তরীপ তার মাকে খুবই ভালোবাসতো। কিছুক্ষণ পর, মা, মা, একবার খেয়ে দেখো, তোমার খেতে অনেক ভালো লাগবে। আদ্রিতা দেবী অল্প একটু পিৎজা মুখে দিয়ে বলে, ইসছি, এই তো ডমিনোজ পিৎজা, খেতে একেবারেই ভালো নয়। না আছে স্বাদ আর না আছে সুগন্ধ। এই নে তোর পিৎজা, তুই খা। এর থেকে তো আমার ডাল রুটিই ভালো। আসলে আদ্রিতা দেবী জেনে শুনেই এভাবে বলতো। অন্তরীপকে বেশি খেতে দেওয়ার জন্য সে ইচ্ছা করেই পিৎজা খেত না, এটা সেটা বলে কাটিয়ে দিত। কিন্তু সেদিন অন্তরীপ তার মাকে জোর করে পিৎজা খাওয়ায় এবং পিৎজা খেয়ে আদ্রিতা দেবীরও মন খুশিতে ভরে ওঠে। অন্তরীপ তার মাকে পিৎজা তৈরির ব্যবসার কথা জানায়। এটা শুনে আদ্রিতা দেবী খুশি হয়ে তার ছেলের মতেই সম্মতি দেয়। এভাবে বেশ হাসি খুশি সময়গুলো কাটছিল তাদের। এমনই একদিন তাদের খুশিতে দুঃখের ছায়া নেমে আসে। সেদিন অন্তরীপ কাজ থেকে ফিরছিল, তখনই হঠাৎ তাকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায় এবং সে সেখানেই মারা যায়। হে ঈশ্বর, এ আমার সঙ্গে কি হয়ে গেল? আমার কোন পাপের শাস্তি দিলে তুমি? নিতে হলে তুমি আমাকে তুলে নিতে। আমার বাচ্চাটা কি দোষ করেছিল? ওকে কেন নিয়ে নিলে তুমি? এবারে আমি কার ভরসায় বাঁচবো? দিদি, আপনি নিজেকে একটু শক্ত করুন। ঈশ্বর ভালো বুঝেছে তাই করেছে, আর আমাদের জীবন মরণ সবই ওনার ইচ্ছাই ঘটে। এটাকে তো আপনাকে মানতেই হবে। কিন্তু দিদি, আমি এই বয়সে এত বড় ব্যথা নিয়ে কিভাবে থাকবো? আমার ছেলেই আমার একমাত্র ভরসা ছিল। এভাবেই দুঃখ বেদনার কথা বলতে বলতে তার চোখ থেকে শুধুই জল ঝরতে থাকে। আরো কয়েকদিন এভাবেই কেটে যায়। আদ্রিতা দেবী কোনো রকমের শোক কাটিয়ে মোটামুটি তার মনকে বুঝিয়ে সাধারণ অবস্থায় ফিরে এসেছিল। তাকে তো খেয়ে পড়ে বাঁচতেই হতো, কিন্তু অন্তরীপ চলে যাওয়ার পর তার ইনকাম বলতে কিছুই ছিল না। সে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। সঞ্চিত অর্থ কিছুদিন চললেও সারা জীবন তো চলার মতো নয়। সবিতা দেবী, আপনার কাছে আমি একটি দরকারি কাজে এসেছি। আসলে আমি আসতাম না, আপনি তো জানেন অন্তরীপ আর এই পৃথিবীতে নেই। আমার সংসারের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। আপনি যদি অন্তরীপের পাওনা টাকাটা দেন তাহলে খুবই উপকৃত হতাম। সবিতা দেবী ছিল আদ্রিতার প্রতিবেশী। অন্তরীপ বেঁচে থাকায় সে সকলেরই কিছু না কিছু সাহায্য করত। এমনই সবিতা দেবীকেও সে কয়েক হাজার টাকা ধার দিয়ে সাহায্য করেছিল। আদ্রিতা দেবীর টাকাটি ফেরত নেওয়ার ইচ্ছাও ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে টাকা চাইতে বাধ্য করে তুলেছিল। হ্যাঁ দিদি, সে তো ঠিক আছে, কিন্তু আপনার ছেলে তো টাকাটা নেবে না বলেছিল। আর এখন পুষ্কলের বাবাও বাড়িতে নেই। ওনাকে না জিজ্ঞাসা করে আমি তো কিছুই করতে পারবো না। হে হে, তুমি এখন আসতে পারো। দেখো দিদি, তুমি এভাবে বলছো কেন? তোমার যদি মনে হয় আমাকে ধার হিসাবেই দাও। আসলে কিছু টাকার আমার খুবই প্রয়োজন। দুদিন আমি কিছুই খাইনি।
বড়ই বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ভালো ছেলেটা মরে গেল আর এই ঢ্যামনা বুড়িটাকে রেখে গেছে। ঈশ্বর কেন একেও তুলে নিল না? এমনিতেও পৃথিবীর বোঝা হয়ে গেছে। না মানে তোমাকে বললাম তো, পুষ্কলের বাবা এখন বাড়িতে নেই। এভাবে বলো না, ধার হিসেবে না হয় আমাকে ভিক্ষা হিসেবে দাও, আমার উপরে একটু দয়া করো। এভাবেই আদ্রিতা দেবী বারবার অনুরোধ করলে শেষে সবিতা তার উপরে খুবই রেগে যায় এবং সে বলে ওঠে, এই চুপ, একদম চুপ। তোর ভিক্ষা করার এত শক্ত, আমার কাছে কেন ভিক্ষা করছিস? আমি কি বলছি কথাটা তোর কানে ঢুকছে না? ভিক্ষা করছিস তো, এই নে ভিক্ষার থালা, আর রাস্তায় গিয়ে ভিক্ষা কর। দেখবি খাওয়াও জুটে যাবে আর দিনের শেষে টাকাও বেঁচে যাবে। বেরিয়েছে আমার চোখের সামনে থেকে, নির্লজ্জ কোথাকার। এখন বুঝলাম ঈশ্বর তোর সঙ্গে এরকম বিচার কেন করেছে। তোর কষ্ট পাওয়ারই ভাগ্য। এই বলে সবিতা দেবী তার হাতে একটি থালা দিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। আদ্রিতা দেবী অসহায় হলেও তার আত্মসম্মান বোধ অনেকটাই ছিল, তাই সে আর কারোর কাছে হাত না পেতে রোজগার করার সিদ্ধান্ত নেয়। সে দিনমজুরের কাজে গিয়ে কঠোর পরিশ্রম করতে থাকে এবং টাকা সঞ্চয় করতে থাকে। তার এই অক্লান্ত পরিশ্রম ও কাজ করার আগ্রহ দেখে সকলেই অবাক হয়ে যেত। কন্ট্রাক্টর বাবু, আজকে আমাকে ডবল কাজ করতে দিন না, আমার না টাকার খুবই দরকার। আরে কাকি, আপনার তো ভালোই জোশ আছে দেখছি। এই বয়সে আপনার আবার কি দরকার পড়লো? আপনি কি আবারও সংসার ধর্ম করার চিন্তা ভাবনা করছেন নাকি? না, সংসার ধর্ম নয়, তবে তার থেকেও বড় কিছুর জন্য টাকা দরকার। আমি আমার ছেলের রেখে যাওয়া স্বপ্ন পূরণ করব। আমি পিৎজার দোকান করব, তাই আমার অনেক টাকার প্রয়োজন। আদ্রিতা দেবীর কথা শুনে কন্ট্রাক্টর বাবু তার প্রতি খুব মায়া হয়। সে বহু পরিশ্রম করে টাকা জমিয়ে পিৎজা তৈরির প্রয়োজনীয় উপকরণগুলি কিনে ফেলে এবং পিৎজা তৈরি করে ঠেলাই করে বিক্রি করতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে আদ্রিতার পিৎজা সকলেরই ভালো লাগতে থাকে। সে ছোট্ট একটি ঠেলা থেকে শুরু করে ধীরে ধীরে সেটিকে দোকানে এবং দোকান থেকে কয়েক বছরের মধ্যেই সেটিকে হোটেলে পরিণত করে ফেলে এবং সে অন্তরীপে দেখা অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। তারপর থেকে আদ্রিতা তার আশেপাশে সকলকেই বিপদ আপদে সাহায্য করে থাকত। হ্যাঁ, তুমি গাড়ি পাঠিয়ে ওকে বাড়িতে পৌঁছে দাও। আর তুমি দেবকী মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে কৌশিকের ভর্তির ব্যবস্থা করো। এভাবেই সেদিন আদ্রিতা দেবী আবারও এক মহৎ সাহায্য করে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল। কৌশিককে সে লেখাপড়া শেখাতে থাকে এবং ছেলের মতোই ভালোবাসতে থাকে। এভাবেই কৌশিকের মধ্যে সে তার ছেলেকে খুঁজে পায় এবং তার সঙ্গে আনন্দে দিন কাটাতে থাকে।